আপনি যদি বাড়ির বাইরে থাকতে শুরু করেন, কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে, যাই হোক না কেন, প্রথমেই যেটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে রান্না করা। আর রান্না করতে গেলে প্রথমেই যেটা শিখতে হবে সেটা হলো ভাত করা, চাল সেদ্ধ হয়েছে কিনা সঠিকভাবে। এবার যারা রান্না জানেন না তাদের কাছে প্রথম প্রশ্ন হবে যে আমি চাল ধুয়ে বসিয়ে তো দিলাম গ্যাসের উপরে জল দিয়ে, কিন্তু ভাতটা হয়ে গেছে বুঝবো কি করে? ভাতের যে হাঁড়ি সেখান থেকে একটা চাল বের করে আপনাকে টিপে দেখতে হবে সেটা সেদ্ধ হয়েছে কিনা, তাহলেই আপনি বুঝতে পারবেন যে গোটা হাঁড়ির ভাত সেদ্ধ হয়েছে না হয়নি। তো সেই রকমই পশ্চিমবঙ্গে এই যে প্রথম দফার লোকসভা নির্বাচন হয়ে গেল 19শে এপ্রিল, প্রথম দফার লোকসভা নির্বাচনটা দেখেই বোঝা যাচ্ছে যে এর পরে লোকসভা নির্বাচন গোটাটা কিরকম হতে চলেছে পশ্চিমবঙ্গে। মানে প্রথম দিনে যা সমস্ত কাণ্ডকারখানা দেখতে পাওয়া যাচ্ছে, 3টে আসনে ভোট ছিল, সেই 3টে আসন থেকেই যা কাণ্ডকারখানার খবর উঠে আসছে, তার থেকেই কিন্তু এর পরের দফায় বিভিন্ন জায়গায় লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে কেমন হতে চলেছে তার একটা তীব্র ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 3টে কি আসন যেখানে ভোট হয়েছে? আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে দুটো ঘটনা সামনে এসেছে। একটা একদম ট্র্যাডিশনাল ব্যাপার, হতেই হতো সেই খবর সামনে এসেছে। আরেকটা একটু অদ্ভুত একটা ঘটনা। প্রথমে ট্র্যাডিশনাল কথাটা বলি, কি সেটা কি আর হবে, ছাপ্পা ভোট করানো, ভুয়ো ভোটার, এই সমস্ত কিছু বেরিয়েছে, প্রচুর খবর এরকম সামনে এসেছে, যার মধ্যে একটা তো জানা যাচ্ছে একদম হাতে নাতে ধরা পড়েছে এবং সেটা শিলিগুড়ির ঘটনা। শিলিগুড়িতে 40 নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্রে একটা সমস্যা তৈরি হয়, সেখানে পুলিশ গিয়ে পৌঁছায়, কেন্দ্রীয় বাহিনী যায় এবং সমস্যার সমাধানও হয়, সবকিছু থামানো হয়। এরপরে সেখানে পরিস্থিতি ঠিকঠাক আছে কিনা সেটা পরিদর্শন করার জন্য জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের যিনি পুলিশ অবজারভার তিনি বেরিয়ে আসেন, CS রাও, এবং তিনি বিভিন্ন বুথ টহল দিচ্ছিলেন। সেখানেই একটা বুথের মধ্যে তিনি ঢুকে পড়েন এবং বুথে ঢুকেই তিনি ভুয়ো পোলিং এজেন্টকে ধরে ফেলেন এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। তারপর তিনি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলেন, তাদের কাছ থেকে তথ্য নেন, বাইরের লোক কি করে ঢুকে পড়লেন সে সম্পর্কে জানতে চান এবং এই নিয়ে তদন্ত হবে সে কথাও তিনি জানিয়েছেন। এখন ব্যাপারটা হচ্ছে এটা না বৌনির মতো, একদম প্রথম দফায় ফ্রেশ হতেই হবে এটা, এবং প্রথম দফায় হয়ে গেছে। দেখুন, প্রথম দফায় যদি না হতো তাহলে এর পরের দফায় ব্যাপারটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যেত কি করে, এটা তো হবে। এই গেল ট্র্যাডিশনাল একদম ঐতিহ্যবাহী ঘটনা, এটা তো ঘটারই ছিল, হয়ে গেছে। এরপরে আসি অদ্ভুত ঘটনা যেটা ঘটেছে সেই কথায়। অদ্ভুত যেটা হয়েছে এবার সেটা হলো ভোটের দিন সন্ধেবেলা, তখনও পর্যন্ত EVM বুথ থেকে স্ট্রং রুম পর্যন্ত যেতে পারেনি, অলরেডি বিজয় মিছিল বেরিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি দুজনেই বিজয় মিছিল বের করে দিয়েছেন ভোটের দিনই। আরে ও কে অপেক্ষা করবে? 4 জুন রেজাল্ট বেরোবে, রেজাল্ট পর্যন্ত কারা অপেক্ষা করে? বাচ্চা ছেলেরা করে। আমরা জানি আমরা জিতবো, প্রচন্ড আত্মবিশ্বাসী তারা, এবং ভোটের দিনই সন্ধেবেলা তারা বিজয় মিছিল বের করে ফেলেছেন। আবার তৃণমূল আর বিজেপির মধ্যে কে আগে বিজয় মিছিল বের করবেন সেই নিয়ে মনে হয় একটা প্রতিযোগিতার ব্যাপারও ছিল। জানা যায় যে কোচবিহারের তৃণমূল নেতারা সমাজ মাধ্যমে প্রথম ঘোষণা করেন বিজয় মিছিলের কথা, কিন্তু তৃণমূল কংগ্রেস ঘোষণা আগে করলেও বিজয় মিছিল আগে বের করে ফেলেছে বিজেপি। তারা বেরিয়ে বাজি টাজি ফাটিয়ে মিষ্টি মুখ করে মিছিল করে সমস্ত কিছু করে ফেলেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস কি আর পিছিয়ে থাকবে? তারা কি করেছে, শুধু কোচবিহার নয়, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জায়গাতেও তারা মিছিল বের করে ফেলছে। অতএব দুটো রাজনৈতিক দলই ভোটের দিনই সন্ধেবেলা বিজয় মিছিল করে ফেললো। এর কারণটা কি আপনি খুঁজে বের করতে পারবেন না। মানে তারা কনফিডেন্ট, নাকি তাদের একটা ওভার কনফিডেন্স কাজ করছে, নাকি সন্ধেবেলা তাদের খুব একটা কিছু কাজ টাজ ছিল না, নাকি হঠাৎ তাদের একটু নাচতে ইচ্ছে করেছিল, মিষ্টি খেতে ইচ্ছে করেছিল, কেই বা বলতে পারে। তবে ঠিকই আছে, তারা মিছিল করেছেন, মিষ্টি টিষ্টি খেয়েছেন, খাইয়েছেন, মিষ্টি খাওয়ালে কেই বা আপত্তি করবেন বলুন। এইবার আমি একটু আসন ওয়াইজ আলোচনায় আসি। প্রথমেই আমরা বলবো কোচবিহারের কথা। কোচবিহার একটা সময় ফরওয়ার্ড ব্লকের ঘাঁটি ছিল। আপনি যদি 2009 লোকসভা নির্বাচনের ফলাফল দেখেন, সেখানে ফরওয়ার্ড ব্লকের ভোট পার্সেন্টেজ ছিল 44.6%। ঠিক তার 10 বছরের মাথায় 2019-এ দেখা যাচ্ছে বিজেপির এই কোচবিহারে ভোট পার্সেন্টেজটা যেটা দাঁড়িয়েছে সেটা হলো 48.4%। এবং তারপর সেখান থেকে বিধানসভা নির্বাচন 2021, সেই সময় কিন্তু বিজেপি তাদের ভোট শেয়ারটা আরও বেটার করেছে, আরও বাড়িয়েছে, এবং সেটা গিয়ে দাঁড়িয়েছে 49.1%। তৃণমূল কংগ্রেস 2019 থেকে 2021 দুটোতেই কিন্তু, মানে লোকসভা এবং বিধানসভা নির্বাচন দুটোতেই তাদের ভোট শেয়ার মোটামুটি 44% ধরে রাখতে পেরেছে। অতএব তৃণমূল কংগ্রেসের অবশ্যই এবারে চেষ্টা থাকবে যে 5% ভোট সুইং যেন এখানে করানো যেতে পারে। এবার এখানে বিজেপির তরফ থেকে যিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি একসময় তৃণমূলে ছিলেন, কিন্তু এখন একদম কট্টর বিজেপি, তিনি হলেন নিশীথ প্রামাণিক। এবং উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে প্রার্থী করা হয়েছিল সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে। এই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে নিয়ে একটা অদ্ভুত খবর কিছুদিন আগেই সামনে এসেছে।
বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় ইলেকশন কমিশনের কাছে যে এই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার দুজন স্ত্রী রয়েছেন, কিন্তু তিনি তার নির্বাচনী হলফনামায় একজন স্ত্রীর কথা উল্লেখ করেছেন, আরেকজন স্ত্রীর কথা জানাননি। এবার এইভাবে হলফনামা দিয়ে যদি ইলেকশন কমিশনকে মিথ্যে কথা বলা হয় বা ভুল তথ্য দেওয়া হয় তাহলে সেটা একটা আইনত অপরাধ। তাই বিজেপির দাবি ছিল ইলেকশন কমিশন যেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার এই মনোনয়ন বাতিল করে দেয়। জগদীশ চন্দ্র সেই সময় বলেছিলেন যে হ্যাঁ আমার দুজন স্ত্রী, কিন্তু আমি শুধু প্রথম স্ত্রীর নামটাই দিয়েছি, তার কারণ হিন্দু বিবাহ আইন অনুযায়ী প্রথম স্ত্রী একমাত্র বৈধ স্ত্রী, সেই কারণে আমি প্রথম স্ত্রীর নাম দিয়েছি, দ্বিতীয় স্ত্রীর নামটা দিইনি। এবং এটা একদম একটা ব্যক্তিগত ব্যাপার, বিজেপির কিন্তু এই ব্যক্তিগত ব্যাপার নিয়ে অভিযোগ করা একেবারেই উচিত হয়নি। ভাবতে পারছেন পশ্চিমবঙ্গে কি ধরনের সব লাট সাহেবরা থাকেন। যাই হোক, এই কোচবিহারে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে রাজবংশী ভোট। আপনারা জানেন কিছুদিন আগেই রাজবংশী নেতা অনন্ত রায়কে বিজেপির তরফ থেকে সংসদে পাঠানো হয়েছিল, কিন্তু তারপরে অনন্ত রায়ের সঙ্গে বিজেপির একটা সাংঘাতিক মনোমালিন্য হয়, প্রচন্ড রাগারাগি। অনন্ত রায় মোটামুটি মুখ ফুলিয়ে বসেছিলেন, তিনি সর্বসমক্ষে এমন দাবিও করেছিলেন যে আমাকে বিজেপি সংসদে পাঠিয়েছে কিন্তু বিন্দুমাত্র সম্মান আমাকে দেয় না, আমাকে ডাস্টবিনের মতো ফেলে রেখে দিয়েছে, এখানকার বিজেপির যে পার্টি অফিস সেটা পর্যন্ত আমি একদিনও চোখে দেখিনি। এরপর ফাইনালি দেখা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আসেন প্রচার করতে, তার মঞ্চে কিন্তু দেখা যায় যে অনন্ত রায় রয়েছেন, তিনি বসে রয়েছেন মঞ্চে, কিন্তু তারপরেও বরফ পুরোটা গলেনি। এরপর জানা যায় নিশীথ প্রামাণিক অনন্ত রায়ের সঙ্গে দেখা করতে গেছেন, কথা বলতে গেছেন, তারপর ফাইনালি বরফ কতটা গলেছে এবং অনন্ত রায় কতটা ভোটে ঝাঁপিয়ে পড়েছেন, বিজেপিকে সাহায্য করেছেন, সেটা তো অবশ্যই নির্বাচনের ফলাফল বেরোলেই দেখতে পাওয়া যাবে। এবং তারই সঙ্গে জানিয়ে রাখি প্রথম দফার লোকসভা নির্বাচনে কিন্তু 10টা ক্রুড বোমা উদ্ধার করা হয়েছে এবং 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, এবং দুটোই কিন্তু কোচবিহারের ঘটনা। কোচবিহার এতটা উত্তপ্ত হওয়ার পেছনে একটা কারণ অবশ্যই হতে পারে, যেটা আগেই বললাম, 5% ভোট সুইং, যেটা তৃণমূল কংগ্রেস এবারে চেষ্টা করবে। তাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা পসিবল, তারা এটা করতে পারবে, এবং এখানে এই যে গ্যাপটা সেটা তৃণমূল কংগ্রেস কমাতে চাইবে এবং বিজেপি এই গ্যাপটাকে আরো বাড়াতে চাইবে। তো এই দুটো করতেই দুজনে মরিয়া, এবং সেই জন্যই কিন্তু কোচবিহার অন্যতম উত্তপ্ত জায়গা হিসেবে উঠে এসেছে এই লোকসভা নির্বাচনের প্রথম দফায়, প্রথম দিনে। এইবার আমরা চলে আসি জলপাইগুড়ির কথায়। 2009 লোকসভা নির্বাচনের ফলাফল যদি আপনি দেখেন তাহলে সেই সময় জলপাইগুড়িতে বিজেপির ভোট শেয়ার ছিল 9.2%। 9.2% ভোট পেয়েছিল বিজেপি। তার ঠিক 10 বছরের মাথায় 2019-এ বিজেপির এই ভোট শেয়ারটা জলপাইগুড়িতে গিয়ে দাঁড়ায় 51.3%। যদিও 2021-এর যে বিধানসভা নির্বাচন সেখানে এটা কিছুটা ধাক্কা খেয়েছিল, কিছুটা কমেছিল বিজেপির ভোট শেয়ার, কিন্তু আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের হিসেব কিন্তু সবসময় এক হয় না, সবসময় মেলে না। যাই হোক, এই জলপাইগুড়ি থেকে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন বিজেপির চিকিৎসক সাংসদ জয়ন্ত কুমার রায়, আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে নির্মল চন্দ্র রায়কে। আপনারা জানেন কিছুদিন আগেই ধূপগুড়ির উপনির্বাচন হয়েছে, সেখানে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এই নির্মল চন্দ্র রায়, তিনি জেতেন, ধূপগুড়ির বিধায়কও হন। আপনারা জানেন যে ধূপগুড়িকে মহকুমা করার দাবি উঠেছিল, তারপর সেটাও হয়েছে। তো সেই ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, তাকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে জলপাইগুড়িতে। এবার এখানে একটা কথা অবশ্যই বলতে হবে, কোচবিহার যদি প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে সব থেকে উত্তপ্ত হয়ে থাকে তাহলে একেবারে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল হচ্ছে এই জলপাইগুড়ি। 2017-তে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছিলেন একজন প্রাক্তন তৃণমূল নেত্রী, যার নাম ছিল শিখা চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি বিজেপির নেত্রী এবং ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপির বিধায়িকা। এবার এই শিখা চট্টোপাধ্যায় প্রথম দফার নির্বাচনের দিন জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, তাকে আটকানো হয়েছে, তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, এই অভিযোগ তিনি করেছেন। তাকে পুলিশ গ্রেপ্তার করতে পৌঁছে গেছে, তার গাড়ি আটকে দিয়েছে, গাড়ির সামনে বসে পড়েছে, এই সমস্ত অভিযোগ সামনে এসেছে। সেখান থেকে কিন্তু তিনি ভালো মতোই বেরিয়ে গেছেন এবং তারপর ভালো করে জবাবও দিয়েছেন। তিনি কিন্তু জোর টক্কর দিয়ে বেড়াচ্ছেন সেখানে তৃণমূল কংগ্রেসকে, এবং এটা শুধু নির্বাচনের নিরিখে নয়, এর আগে থেকেই তিনি কিন্তু বিজেপির হয়ে প্রচন্ড লড়াই করেছেন ওই জায়গাটায়। এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এই তৃণমূল কংগ্রেসকে বিজেপির যে সমস্ত নেতানেত্রীরা এখন জোর টক্কর দিচ্ছেন তার মধ্যে কিন্তু বেশিরভাগই যারা রয়েছেন তারা তৃণমূল থেকেই বিজেপিতে এসেছেন।
কিন্তু এই তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকজনের মধ্যে দুটো ভাগ আছে, একটা পার্থক্য রয়েছে। একটা ভাগের মানুষজন হচ্ছে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হিরিকে তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, এপাং ওপাং ঝপাং করেন। আরেক দল রয়েছেন যারা কিন্তু কোনো নির্বাচন দেখে বিজেপিতে আসেননি। তার মধ্যেই একজন হচ্ছেন এই শিখা চট্টোপাধ্যায়। 2017-তে যখন মুকুল রায় বিজেপিতে এসেছিলেন, তিনি কিন্তু শিখা চট্টোপাধ্যায়কে বিজেপিতে নিয়ে আসেন এবং মুকুল রায় এই বিজেপিতে যোগদান করার 1 মাসের মাথায় শিখা চট্টোপাধ্যায় বিজেপিতে এসেছেন। 2017, মানে বুঝতেই পারছেন সেই সময় কোনো নির্বাচন ছিল না, নির্বাচনী হিড়িক ছিল না। সেই সময় এই শিখা চট্টোপাধ্যায় কিন্তু বিজেপিতে এসেছিলেন এবং এই রকম লোকজন, জেনুইন লোকজন যারা বিজেপিতে এসেছিলেন, তারাই কিন্তু এখন তৃণমূলকে লড়াইটা দিচ্ছে। আর যারা ওই নির্বাচনকে সামনে রেখে এপাং ওপাং ঝপাংটা করেন, তাদের কিন্তু খুব একটা লড়াইয়ের ময়দানে খুঁজে পাওয়া যায় না। এরপর যে কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার হচ্ছে বিজেপির সাংসদ জন বার্লার জায়গা, কিন্তু এবারে বিজেপির তরফ থেকে তিনি কিন্তু আলিপুরদুয়ারে প্রার্থী হননি। এইবারে বিজেপির প্রার্থী হয়েছেন মনোজ টিগ্গা, যিনি বিজেপির একজন বিধায়কও বটে। এবার পশ্চিমবঙ্গে যদি কোনো আসন এরকম থেকে থাকে যেখানে বিজেপির পক্ষে হারাটা প্রায় অসম্ভব, তাহলে সেখানে কিন্তু একদম ওপরের দিকে নাম থাকবে এই আলিপুরদুয়ারের। কারণ আলিপুরদুয়ারে যে মার্জিনটা রয়েছে সেটা কভার করা খুব মুশকিল। আলিপুরদুয়ারে মোটামুটি 20%-এর একটা মার্জিন ছিল কিন্তু বিজেপির কাছে 2019-এর লোকসভা নির্বাচনে। সেটা রিকভার করা কিন্তু যথেষ্ট কঠিন একটা ব্যাপার। এবার এর আগের যে দুটো কেন্দ্রের কথা বললাম, সেখানেও এর আগে বিজেপি জিতেছে 2019-এ, কিন্তু সেখানে যে পার্সেন্টেজের মার্জিন রয়েছে, যতটা মার্জিন রয়েছে, সেটা তবু কোনো বিরোধীর মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আমি রিকভার করে নেব, আমি মার্জিনটা একদম কভার করে আমি জিতে যেতে পারবো, তবু বিরোধীরা স্বপ্ন দেখতে পারে। কিন্তু আলিপুরদুয়ারের ক্ষেত্রে যদি কোনো বিরোধী রাজনৈতিক দল এই স্বপ্ন দেখে, তাহলে সেটা খানিকটা অবাস্তব হবে। যাই হোক, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে যিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন প্রকাশ চিক বড়াইক। তিনি রাজ্যসভার সাংসদও বটে এবং তৃণমূলের তরফ থেকে তাকে প্রার্থী করে দাঁড় করানো হয়েছে। তার কারণ হচ্ছে এই জায়গাটা ভীষণভাবে চা বাগান নির্ভর। তৃণমূলের তরফ থেকে এবারের গোটা ইলেকশন ক্যাম্পেনিংয়ে দেখা গেছে এখানে আলিপুরদুয়ারে এই আদিবাসীমুখী প্রকল্প, চা বাগানমুখী ক্যাম্পেনিং, এটাই কিন্তু বেশি দেখতে পাওয়া গেছে। তবে এগুলো করে এত বড় একটা মার্জিন কভার করা কি সম্ভব? এই যে 3টে লোকসভা কেন্দ্রের কথা বললাম, আলিপুরদুয়ার হচ্ছে এসটি কেন্দ্র, জলপাইগুড়ি এবং কোচবিহার হচ্ছে এসসি কেন্দ্র। এই 3টে জায়গাতেই এর আগের বার বিজেপি জিতেছিল, বিজেপি এগিয়েছিল, কিন্তু 3 জায়গায় 3 রকম মার্জিনে এগিয়েছিল। এবার মার্জিনটা কিরকম হবে, কে জিতবে কে হারবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে কিনা, মার্জিন কমবে কিনা, আরো বাড়বে কিনা, সেটা কিন্তু আরেকটা ফ্যাক্টরের উপর নির্ভর করছে। আলিপুরদুয়ারে এবারে যিনি বাম প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন আরএসপি নেত্রী মিলি ওরাও। জলপাইগুড়িতে এবারে বামেদের যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন সিপিআইএম এর নেতা দেবরাজ বর্মন। এবং কোচবিহারে কংগ্রেসেরও প্রার্থী দেওয়া হয়েছে, কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছেন পিয়া রায়চৌধুরী। আবার ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছে, ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে দাঁড়িয়েছেন নীতিশ চন্দ্র রায়। এখানে আবার কি খিচুড়ি পাকানো হয়েছে সেটা বোঝা খুব মুশকিল, কিন্তু এই প্রার্থীরা কতটা ভোট নিজেদের দিকে টানতে পারবেন তার উপরেও কিন্তু নির্ভর করছে যে কে জিতবে কে হারবে, মার্জিন কিরকম হবে। যদিও প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে এই 3টে কেন্দ্রতেই ক্লিয়ার মার্জিন দেখা যাবে, স্পষ্ট মার্জিন দেখা যাবে হার জিতের ক্ষেত্রে। আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয়, যেটা আমার শুধু একার না অনেকের মধ্যেই সন্দেহ ছিল, যে যা পরিস্থিতি, এই যে প্রচন্ড গরম, এই পরিস্থিতিতে কজন বেরিয়ে এসে ভোট দেবেন, ভোটার টার্ন আউট কিরকম হবে। কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে ভোটার টার্ন আউট হয়েছে 79%, জলপাইগুড়িতে ভোটার টার্ন আউট হয়েছে 83% এবং কোচবিহারে 82%। সব মিলিয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ভোটার টার্ন আউট প্রথম দফার লোকসভা নির্বাচনে 81.91%, উইচ ইজ নট ব্যাড। এটা কিন্তু মোটামুটি একটা হেলদি নাম্বার। এরপর পরিস্থিতি আরো কিরকম হবে, গরম কিরকম বাড়বে, মানুষজন কতটা বেরোবেন, তাদের মধ্যে ফাটিগ তৈরি হবে কিনা, অনেকগুলো ফ্যাক্টর প্লে করবে এইটা দেখার ক্ষেত্রে যে কতজন মানুষ ভোট দিচ্ছেন। এরপরে যে লোকসভা নির্বাচনের দফাগুলো পশ্চিমবঙ্গে রয়েছে সেখানে যদি দেখা যায় 60 থেকে 70% মানুষও ভোট দিতে বেরোচ্ছেন, তাহলেও কিন্তু ইট উইল বি আ গুড নাম্বার। এটা খুব অদ্ভুত একটা বিষয় যে আমরা কে কতটা ভোট করাতে পারলো সেই নিয়ে প্রচুর আলোচনা করি, কিন্তু যেটা আমাদের একদম মাথার ওপর দিয়ে চলে যায়, যেটা কোনো ক্যালকুলেশনেই আগে থেকে গজ করা সম্ভব নয়, সেটা হচ্ছে ভোটের দিন কি পরিমাণ গরম থাকবে এবং সেই গরমে রোদে কতজন মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দেওয়ার লাইনে দাঁড়াতে চাইবেন, দাঁড়িয়ে অপেক্ষা করতে চাইবেন। এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমাদের দেশের এই ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, উইচ ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।